নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি আমি শোনাতে এসেছি নাম ৩৩ নম্বর ঘর। লেখক দিব্যেন্দু পালিত। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি আজকের গল্প ৩৩ নম্বর ঘর। সেদিন দিনটাই ছিল গোলমেলে। কোনো এক রবিবার। পরের দিন সকাল ৯টায় এক বড়সড় সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং। রাতের প্লেনে গেলেই হতো, কিন্তু কলকাতা থেকে দিল্লি যাবার ফ্লাইট প্রায় দেরি করে বলে ভোরের ফ্লাইটেই যাব ঠিক করেছিলাম। আর কিছু না হোক, তাতে হাতে থাকতো পুরো একটা দিন। সময়টা কাজে লাগানো যেত অন্যভাবে। তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে। কিন্তু গোড়াতেই হয়ে গেল গণ্ডগোল। ভোর 4টে অ্যালার্ম দেওয়া ছিল ঘড়িতে। ঘুম যখন ভাঙল দেখি 5:30। তার মানে অ্যালার্ম বাজেনি। ডিসেম্বরের ভোর 5:30 অন্ধকারে ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে চারিদিক। সেটা সান্ত্বনার বিষয় নয় কোনো। 6:15 ফ্লাইট কাঁটায় কাঁটায় উড়ে যাবে ঠিকই। ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি ছুটলেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছতে কম করেও 8 ঘন্টা লাগবে। যাই হোক, এসব ভাবনা উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেখলাম যা ভয় পেয়েছিলাম তাই। চেক ইন কাউন্টার ফাঁকা। একজন অফিসার বললেন 10 মিনিট আগে এলেও উপায় ছিল, প্লেন টেক অফের জন্য রওনা হয়ে গেছে, মিনিট খানেকের মধ্যেই উড়ে যাবে আকাশে। টিকিটটা যাতে বাতিল না হয়ে যায় এবং সিট পাওয়া যায় সন্ধ্যার ফ্লাইটে, সেই ব্যবস্থা করে ফিরতে হলো অগত্যা। হোটেল বুক করা আছে সকাল থেকে। অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার যাতে বুকিংটা ক্যান্সেল না করে। ছোটোখাটো কোম্পানি আমাদের, দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো। ওখানকার কাজকর্ম দেখার জন্য আছে একজন সংযোগ অফিসার, নাম সদাশিব রায়। দিন 3 আগে ফোনে কথা বলার সময় সদাশিব বলেছিল দিল্লিতে এখন কোনো হোটেলে জায়গা পাওয়া মুশকিল। একে ট্যুরিস্টদের মরশুম, তার উপর একই সঙ্গে চলছে ট্রেড ফেয়ার আর কমনওয়েলথ কনফারেন্স। যাই হোক, লোধি এস্টেটের কাছাকাছি একটা মাঝারি হোটেলে আমাদের জন্য রুম বুক করে সদাশিব বলল পালাম এয়ারপোর্টে আসবে। ফ্লাইট মিস করে ঘন্টা দেড়েক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধুই মনে হতে লাগলো হয়রানি আমার চেয়ে বেশি সদাশিবের। ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে এলো প্রায়। বেচারা নিশ্চয়ই এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য। তখনই ঠিক করে নিলাম আর কিছুক্ষণ পরে, অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় দিয়ে ট্রাঙ্ক করব দিল্লিতে। উদ্দেশ্য দুটো। এক, ব্যাপারটা বিস্তারিত জানানো এবং হোটেল বুকিংটা যাতে ক্যান্সেল না হয় তা দেখা। অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার কোনো মানে নেই। সদাশিব ওর বাড়িতেই উঠতে বলেছিল। তাছাড়া দিল্লিতে থাকেন আমার এক জ্যাঠতুতো দাদা এবং মাসিও। ঠিকানা জানা আছে। তেমন দরকার হলে এই দুটো জায়গায় যে কোনো একটাতে ওঠা যেতে পারে স্বচ্ছন্দে। তবে কিনা অফিসের কাজে গিয়ে আত্মীয়ের বাড়িতে ওঠা আমার ঠিক পছন্দ হয় না। ট্রাঙ্ক কল করতে গিয়েই পড়লাম ঝামেলায়। বলেছি না, দিনটাই ছিল গোলমেলে। ঘন্টা 3 ট্রাঙ্ক লাইনে সদাশিবকে পাওয়ার অপেক্ষা করে যখন আবার তাগাদা দিলাম, ওদিক থেকে ট্রাঙ্ক অপারেটর মিষ্টি গলায় জানিয়ে দিল লাইন পাওয়া যাচ্ছে না, দিল্লির সমস্ত লাইন ডাউন। দিনটা যে গোলমেলে তার আরেকটা প্রমাণও পেয়ে গেলাম। সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্য 1 মিনিট অপেক্ষা করেনি ফ্লাইট, কিন্তু সন্ধ্যায় রিপোর্টিং টাইমের 8 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে শুনলাম বোম্বের ফ্লাইট আসছে 2 ঘন্টারও দেরিতে। সেই এয়ার ক্যাফটই কলকাতায় যাত্রী নামিয়ে ও তুলে দিল্লিতে যাবে। সুতরাং নির্দিষ্ট সময়ের অন্তত 2.5-3 ঘন্টা পরে ছাড়বে দিল্লির ফ্লাইট। হতাশ বোধ করলেও হাল ছাড়লাম না। বুকশপ থেকে নিক ক্যাটারের একটা সস্তা থ্রিলার কিনে জুত হয়ে বসলাম লাউঞ্জে।
তখনই ভাবলাম, সদাশিব নিতান্তই বোকা লোক নয়। কাজটা কত জরুরি বুঝলে এটাও বুঝতে পারবে কোনো কারণে সকালে না যেতে পারলেও রাত্রে ঠিক পৌঁছে যাবে। অবশেষে সত্যি সত্যি যখন প্লেন থেকে দিল্লিতে নামলাম, রাত তখন প্রায় 1:30। প্লেন ল্যান্ড করার পরেই হোস্টেসের ঘোষণা শুনে বুঝেছিলাম জব্বর শীত পাবো বাইরে। বাইরে আসতেই টের পেলাম শীত কাকে বলে। হঠাৎই যেন কেউ একটা বরফের মুখও সেঁটে দিল মুখে। অবশ হয়ে আসছে চামড়া, হাত পা। অবশ্য একেবারেই যে প্রস্তুত ছিলাম না তা নয়। গলা উঁচু পুলোভারটার কানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ঢেকে ফেললাম ঘাড়ের পিছনটা। কনকন করে উঠল সুটকেস ধরা পা হাতের আঙুলগুলো। এমনিতে ব্যস্ত দিল্লি এয়ারপোর্ট সম্ভবত ঘুমিয়েছিল এতক্ষণ। এইমাত্র এসে পৌঁছনো কলকাতায় যাত্রীদের তাড়াহুড়ো ও খাপছাড়া কথাবার্তার শব্দে জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবার। এত রাতে এই প্রচণ্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়েও সদাশিব অপেক্ষা করবে আমার জন্যে এমন আশা করিনি। তবু এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। আশপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে লাগলো ক্রমশ। মনস্থির করে নিলাম, এত রাতে খবর না দিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া উচিত হবে না। হোটেলেই যাব। যতই ভিড় থাকুক, রাত কাটাবার জায়গা পাবো না এমন হতে পারে না। একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে গিয়ে থাকে, তাহলে হোটেল থেকেই বরং ফোন করা যাবে সদাশিবকে। এসব ভেবে সুটকেসটা হাতে নিয়ে উঠে বসলাম একটা ট্যাক্সিতে। হোটেলের নাম বলতে মাফলারে কান মাথা মুখ ঢাকা বেটেখাটো চেহারার ড্রাইভারটি একবার তাকালো আমার দিকে। তারপর আর কিছু না বলে কুয়াশার ভিতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চলল ট্যাক্সিটা। অল্প গা ছমছম করলেও ভয় কেটে গেল যখন মিনিট 20-25-এর মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা। কিছু বাড়তি সমেত ভাড়া মেটাতে গিয়ে হঠাৎ খেয়াল হলো আমার, সকাল থেকে যতগুলি যাত্রার মধ্যে ছুটোছুটি করতে হয়েছে আমাকে, তার মধ্যে এই ট্যাক্সি চড়ার ব্যাপারটাই ছিল সবচেয়ে নিরাপদ। এমনও হতে পারে ভাবলাম। ঘড়ির কাঁটা 12টা পেরোবার পরই শুরু হয়ে গেছে আর একটা দিন। গতকালের দিনটি গোলমেলে ছিল বলে আজকের দিনটাও যে এরকমই হবে তার মানে নেই কোনো। বোধহয় ভাড়া কেটে গেল। এখন হোটেলে একটা রুম পেলেই হলো। একবার ঘরের মধ্যে ঢুকতে পারলেই বিছানায় ছুঁড়ে দেওয়া যাবে নিজেকে। তারপর ঘুম। ভাবতে ভাবতেই শরীর কাঁপিয়ে উঠে এলো এক লম্বা হাই। সদাশিবের ঠিক করা হোটেলটা যে মাঝারি ধরনের তো আগেই বলেছি। 5 তারা হোটেলের রমরমা নেই এখানে। যেটুকু না জ্বাললেই নয়, তার বেশি আলোও নেই কোথাও। শুধু লম্বা একটি সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ডেকে ঘুমোচ্ছে একটা লোক। এসব দেখতে দেখতেই রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেলাম আমি। কাউন্টারের ভিতর দিকে চেয়ারে বসে গল্প করছিল 2টি যুবক। আমাকে দেখেই উঠে দাঁড়ালো। ইয়েস স্যার, হোয়াট ক্যান উই ডু ফর ইউ? যে কথা বলল, দুজনের মধ্যে সেই যুবকটি বেশ লম্বা ও স্বাস্থ্যবান। অন্যজন বেটে ও রোগা, হাতের মুঠোয় আড়াল করে ধরা সিগারেট, গাল ভাঙা ও চোখের নিচে ক্লান্তির ছায়া। এক পলক দুজনকেই দেখে নিয়ে নিজের পরিচয় দিলাম আমি। বললাম, বুকিং আছে আমার নামে, একটা রুম চাই। লম্বা যুবকটি বলল, দুঃখিত, কোনো রুম খালি নেই। আমি বললাম, তা কি করে হবে, আমার নামে বুকিং কনফার্ম করা আছে। কনফার্ম করা আছে? যুবকটি অবাক চোখে তাকালো আমার দিকে। তারপর কাউন্টারের পিছনের র্যাকের উপর রাখা বড় মাপের বুকিং রেজিস্টারটা টেনে নিয়ে উল্টাতে লাগলো। খানিক পরে বলল, আপনার বুকিং ছিল গতকাল সকালে, না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে। উই হ্যাড নো ফার্দার ইনফরমেশন। ক্যান্সেল হয়ে গেছে? দেখতে না পেরেও বুঝতে পারলাম নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ। বললাম, ফ্লাইট মিস করেছিলাম বলেই আসতে পারিনি। অন্তত রাতটা কাটানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারেন না আপনারা? ওরা বলল,
রুম খালি থাকলে নিশ্চয়ই করতাম স্যার। উই আর হেয়ার টু হেল্প ইউ। বাধা বলি, প্রত্যাখ্যানেও মিশে আছে সৌজন্যের হাসি। আমার রাগ হলো, সঙ্গে ছেঁকে ধরল এক ধরনের অসহায়তা। কি করব বুঝতে পারছি না। একটা ট্যাক্সি পেলে অবশ্য চলে যাওয়া যায় জ্যাঠতুতো দাদা কিংবা মাসির বাড়ি, একটা চান্নক্যপুরী এবং অন্যটা চিত্তরঞ্জন পার্কে। জায়গাগুলোও কম দূর নয়। ট্যাক্সি অবশ্য ফোন করলেই পাওয়া যাবে দিল্লিতে, কিন্তু এত রাত্রে না, সদাশিবের ওখানেও যাওয়া যায় না। ভাবতে ভাবতেই আমি তাকালাম লবির দিকে। ওইখানে শুয়ে বসে রাতটুকু কাটিয়ে দেওয়া যায় কিনা ভাবলাম। বন্ধ কাচের দরজা দিয়ে বাইরে তাকালেই কুয়াশার দেওয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এই সময় টেলিফোন বেজে উঠল। লম্বা যুবকটি রিসিভারে কান লাগিয়ে কি শুনল যেন, তারপর বলল, সরি, উই আর ফুললি বুকড। মনস্থির করতে না পেরে আমি বললাম, একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে? ওনারা বললেন, দেখছি, আপনি বসুন লবিতে। আমি লবিতে গিয়ে বসলাম। এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটি মৃদু নাক ডাকার শব্দ। কান পর্যন্ত ঢাকা পুলোভারের নিচে ঘামতে লাগলাম আমি। ইতিমধ্যে কাউন্টারে বেটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কি বলা বলি করলো বুঝতে পারিনি। লম্বা যুবকটি হঠাৎ আমাকে লক্ষ্য করে বলল, সকাল 8টার আগে ছেড়ে দিলে এখন আপনাকে একটা ঘর দিতে পারি। ওকে, আমি উঠে দাঁড়ালাম। সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে নিতে পারি, এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে, তখন আমাকে অন্য রুম দেওয়া যাবে। তবে 8টার মধ্যে বম্বে থেকে আসবে একজন, তার জন্য একটা রুম কনফার্ম করা আছে। তখনকার যা অবস্থা তাতে যে কোনো শর্তেই আমি রাজি। পেছনের কি হোলের গায়ে লাগানো হুক থেকে একটি চাবি নিয়ে বেটে যুবকটি হাতে দিল লম্বা যুবকটি। বেটে যুবকটি কাউন্টারের ভিতর থেকে বেরিয়ে এসে বলল, আসুন আমার সঙ্গে। ঘরটা দোতলায়, নাম্বার 33। যুবকটি দরজার চাবি লাগিয়ে তালা খুলে আলো জ্বালালো, তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট বলে চলে গেল। দেখলাম সিঁড়ির বাঁকে মিলিয়ে যাচ্ছে বেটে ও রোগা একটা চেহারা। যেমনই ব্যবহার করুক, শেষ পর্যন্ত আমার জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য যুবক দুটির প্রতি কৃতজ্ঞতা বোধ করলাম আমি। ঘরটা খারাপ নয়। ভিতরে ঢুকে বন্ধ করে দিলাম দরজাটা। সুটকেসটা নামিয়ে রাখলাম লাগেজ বাক্সের উপর। ঘুম পাচ্ছে, অবশ্যই ঘুম ছাড়া আর কোনো কাজ নেই এখন। তাড়াতাড়ি পোশাক বদলে গেলুম টয়লেটে। ব্র্যাকেটে ঝুলছে একটা ব্যবহার করা তোয়ালে, সাবানটাও ব্যবহৃত। বাথটবের মাথা থেকে অজ্ঞতা টেনে নিতে হলো ভাঁজ করা তোয়ালেটা। তেষ্টা পেয়েছিল। টয়লেট থেকে বেরিয়ে ফ্লাক্স থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি সেটাও ভর্তি না পুরোপুরি। তখন মনে হলো হয়তো কিছুক্ষণ আগেও এই 33 নম্বর ঘরে আর কেউ ছিল। চলে যাওয়ার পর বিছানা ইত্যাদি পরিপাটি করে রাখা হলেও যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি ঘরটা। নতুন আগন্তুকের জন্যে নতুন জিনিসপত্রও দেওয়া হয়নি। রিসেপশনে যুবকটি অবশ্য বলেছিল সকালে কেউ আসবে বম্বে থেকে, তার জন্যই আলাদা করে রাখা আছে ঘরটি। হয়তো সকালেই পরিষ্কার করত। আমি তো উটকো লোক। ঘরটা শেষ পর্যন্ত পাওয়া গেল, এটাই ভাগ্যের ব্যাপার। বেডসুইট জেলে নিভিয়ে দিলুম বড় আলোটা। তখনই চোখে পড়ল কাঁচের জানলার পর্যন্ত পর্দা টানা নেই। এগিয়ে গিয়ে পর্দা টানার আগে কাঁচে মুখ চেপে বাইরেটা দেখে নিলাম আমি। অন্ধকারে ঘন গাছ গাছালি নিয়ে থমকে দাঁড়িয়ে আছে লোধি গার্ডেন্স। দৃষ্টি ছড়ানো যায় না। রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হাই উঠে এলো আবার। বিছানায় এসে চাদর জড়ানো কম্বলের ভিতর শরীরটা সেঁধিয়ে দিলুম আমি। ঈশ্বরকে ধন্যবাদ, যেভাবে শুরু হয়েছিল দিনটি শেষ অন্তত সেভাবে হয়নি। 3টে বাজে প্রায়। শীতের দিল্লিতে 7:30টার আগে সকাল হয় না। তার মানে ঘণ্টা চারেক অন্তত ঘুমোতে পারবো নিশ্চিন্তে।
হাত বাড়িয়ে বেড সুইচ টিপতেই অন্ধকার হয়ে গেল ঘরে। মনে হলো ঘুম আসছে। হু হু করে সারা শরীরে ঘুমের আবির্ভাব টের পেলাম আমি। কতক্ষণ জানি না, ঘুম না তন্ত্রা। কোন ঘরে ছিলাম আমি তাও বুঝতে পারলাম না ঠিকঠাক। উঠে বসলাম বিছানায়। না, ভুল হয়নি। আমার ঘরের টয়লেটে ঘটাং করে ফ্লাশ টানা শব্দ পেয়েছিলাম। তারই জেরে এখনো পাচ্ছি কোমরে জল গড়িয়ে যাওয়ার শব্দ। অদ্ভুত তো, শব্দটায় ধাতস্থ হতে যেটুকু সময় লাগে, তার আগেই বেড সুইচ টিপে আলো জ্বাললাম আমি। উঠে গিয়ে টয়লেটের দরজা খুলতে চোখে পড়ল না কিছু। ঝিরঝিরে শব্দটাও মিলিয়ে গেছে তখন। বিমূঢ় দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো রাতের নৈশব্দে দূরের শব্দ অনেক সময় কাছে চলে আসে। পাশের ঘরের ফ্লাশ টানার শব্দটাকেই ঘুমের ঘরে ভুল করেছি। মাঝ থেকে ঘুমটা ভেঙে গেল। আলো নিভিয়ে শুয়ে পড়লুম আবার, এবং ঘুমিয়েও পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। আচ্ছন্নতার মধ্যেই মনে হলো জানলাটার পর্দাটা বেশ জোর দিয়ে ঠেলে সরিয়ে দিল কেউ। ঘর ঘর শব্দ হলো রিলের। মনে হলেও গা করলুম না তেমন। ঘুমের আগ্রহে পাশ ফিরলাম। শীতে জড়িয়ে আছে সারাটা শরীর। কিন্তু ওইভাবে কিছুক্ষণ আধো ঘুম আধো জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতেই টের পেলাম সিগারেটের ধোঁয়ার গন্ধ মিশে যাচ্ছে আমার নিঃশ্বাসে। অস্বস্তি বেশি হওয়ায় পরিষ্কার ঘুম থেকে জেগে উঠলাম আমি। আর তখনই বিস্ময় আর আতঙ্কে দম বন্ধ হয়ে এলো আমার। বিস্ফারিত চোখে তাকিয়ে দেখলাম জানলার পর্দাটা সত্যি সরানো, আর রাইটিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানলার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ। অন্ধকার বলেই আদল স্পষ্ট হয় না, কিন্তু লাল জলজলে এক টুকরো সিগারেটের আগুন চোখে পড়ছে। পোড়া সিগারেটের গন্ধ ক্রমশ আরও বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে। সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলাম আমি, গলা দিয়ে শব্দ বেরোলো না কোনো। আতঙ্কের শেষ অবস্থায় পৌঁছে বেড সুইচটা টিপে আলো জ্বালতে পারলাম শুধু। আশ্চর্য, সব ঠিকঠাক আছে। জানলার পর্দাটা যেমন টানা ছিল তেমনই টানা। চেয়ারের জায়গায় সিগারেটের ধোঁয়ারও নামগন্ধ নেই কোনো। ঘাম ছিল। সেই অবস্থাতেই মনস্থির করে ফেললাম আর ঘুমানোর দরকার নেই, আলোটা চলুক। অন্তত ভোর না হওয়া পর্যন্ত এইভাবেই জেগে থাকতে হবে আমাকে। ঘড়িতে তখন 4:30। শব্দহীন চারিদিকে ঘুমে নিশ্চিন্তে শুধু আমিই জেগে আছি। ভোর হবার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে বললাম সব। সদাশিব বলল, কি আশ্চর্য, ওই 33 নম্বর ঘরটাই দিয়েছিল আপনাকে? আমি বললাম, কেন? সদাশিব বলল, পরশু রাত্রে ওই ঘরে মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছেন। আজকের কাগজে আছে খবরটা। আমি কিছু বলতে পারলাম না। তাহলে কি ভূতের সঙ্গেই রাতটা কেটে গেল আমার? বন্ধুরা, আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।